আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ইতিপূর্বে তোমাদের স্কুল থেকে বা দেওয়া যে 7টি অ্যাক্টিভিটি টাস্ক ছিল, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেগুলোর সমাধান আমি করে দিয়েছি। আজকে করব 8 নম্বর পার্ট, বা খুব সম্ভবত শেষ অ্যাক্টিভিটি টাস্ক। কারণ এরপরে বিদ্যালয় যেহেতু খুলে যাবে, তাই বিদ্যালয় খুলে গেলে সম্ভবত আর তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে না, এটাই হয়তো সম্ভবত শেষ। তাই এই ভিডিওতে আমরা 8 নম্বর অ্যাক্টিভিটি টাস্কের সমাধান করব। আগে প্রশ্নটা তোমরা দেখে নাও। হ্যাঁ, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, শ্রেণী নবম, বিষয় আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চা। আচ্ছা, এবার প্রশ্নটা দেখে নাও। দেখো, প্রশ্ন 50 নম্বরের প্রশ্ন রয়েছে। একের দাগে একটা টেবিল রয়েছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2-এর দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো, এটাও 4টে রয়েছে। টেবিলে ম্যাচ রয়েছে 4টে। আর 3-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, এটাও 4টি রয়েছে। 4-এর দাগে 2টি বা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 5টা রয়েছে, 2 নম্বর করে 10 নম্বর। 5-এর দাগে রয়েছে 7টি বা 8টি বাক্যে উত্তর দাও, এটা 5টি থাকার কথা, যদিও বা 4 নম্বরের, কিন্তু এখানে 4টি কোশ্চেন রয়েছে, যাই হোক 20 নম্বর। আর 6-এর দাগে রয়েছে 7টি বা 8টি বাক্যে উত্তর দাও, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। যাই হোক, তাহলে আমরা এবারে সমাধানে চলে যাই। দেখো, প্রথম ছিল স্তম্ভ মেলাও। 1-এর দাগের প্রশ্নটা ছিল স্তম্ভ মেলাও। তাহলে আমরা এখানে সমাধানটা করে দিয়েছি। দেখো, স্তম্ভটি ছিল, 1-এ ছিল 1-এর 1 ইয়ং ইটালি, 1-এর 2 সেফটি ল্যাম্প, 1-এর 3 ইউটোপিয়া সমাজতন্ত্র, 1-এর 4 রক্ত ও লৌহনীতি। আচ্ছা, 1-এর 1 ইয়ং ইটালির সঙ্গে মিলবে জোসেফ মাতসিনি, এটা খয়ে আছে, দেখবে টেবিলে। সেফটি ল্যাম্প ঘয়ে রয়েছে হামফ্রে ডেভি, ডান দিকে স্তম্ভে বা খ স্তম্ভে ঘয়ের দাগে রয়েছে হামফ্রে ডেভি, সেটা মিলবে। 1-এর 3 ইউটোপীয় সমাজতন্ত্র, এটা খ স্তম্ভে কয়ে রয়েছে সাঁ সিমো। আর 1-এর 4 রক্ত ও লৌহনীতি, এটা গয়ে রয়েছে বিসমার্ক। আচ্ছা, এইভাবে সমাধান করবে। তীর চিহ্নও দিয়ে দিতে পারো, মাঝখানে তীর চিহ্ন দিলেও কোনো অসুবিধা নেই। এবারে 2-এর দাগ। 2-এর দাগে ছিল সত্য বা মিথ্যা নির্ণয় করো, এটাও 4টি প্রশ্ন ছিল। দেখে নাও 4টে প্রশ্ন কী কী ছিল। দেখো, 2-এর 1 ছিল ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, এই বিবৃতি সত্য। 2-এর 2 শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়, এই বিবৃতিটিও সত্য। 2-এর 3 হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এই বিবৃতিটি মিথ্যা। আর 2-এর 4 এড্রিয়ানোপোলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে, এই বিবৃতিটি সত্য। তাহলে 4টে সত্য মিথ্যা, তার মধ্যে 3টে সত্য রয়েছে, একটি মিথ্যা রয়েছে। নেক্সট, এবার আমরা 3-এর দাগে চলে যাই। 3-এর দাগে প্রশ্ন কী ছিল? 3-এর দাগে একটা ফিল আপ দি ব্ল্যাঙ্ক, না সঠিক উত্তর নির্বাচন করে, ইয়েস। অপশান ছিল এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল 4টে। দেখো, 4টে প্রশ্ন ছিল, তোমাদের অপশানগুলো ওখানে ছিল, প্রশ্নটাতে দেওয়া ছিল, আমি শুধু এখানে উত্তরটা লিখে দিয়েছি, সঠিক উত্তরটা লিখে দিয়েছি। দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, সেখানে 3টি অপশান ছিল, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, নেপোলিয়ন, 4টি অপশান ছিল, তার মধ্যে উত্তর হবে ষোড়শ লুই। দ্বিতীয় হচ্ছে কাঁদিত নামক গ্রন্থটি রচনা করেন, সেখানে 4টি অপশান ছিল, সঠিক উত্তরটি হবে ভলতেয়ার। 3-এর 3 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, সেখানেও 4টি অপশান ছিল, সঠিক উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। তারপরে 3-এর 4 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল, সেটা কোথায়? এরকম 4টে অপশান আছে, সেটা হবে রাশিয়াতে উত্তর। তাহলে এখানেও অপশান ভিত্তিক, যেহেতু এখানে অপশানের কোনো নম্বর ছিল না, যদি অপশানের কোনো দাগ নম্বর থাকতো তাহলে সেই দাগ নম্বর দিয়ে লিখতে হতো। তোমরা শুধুমাত্র আন্ডারলাইন করে দেবে, আর কিছু করতে না, সঠিক উত্তরটা লিখে দেবে। তীর চিহ্ন দিতে পারো, একটা তীর চিহ্ন দিয়ে সঠিক উত্তরটা লিখে দেবে, আর কিছু করতে হবে না তোমাদের। নেক্সট, এবারে আমরা 4-এর দাগে চলে যাব। 4-এর দাগে 4-এর 1 কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন? দেখো, উত্তর লিখে দেওয়া হয়েছে, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের বিভিন্ন প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মে দায়িত্ব পালনকারী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারী ছিল, তাদের ইন্টেন্ডেন্ট বলা হতো।
বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে ইন্টেন্ডেন্টরা জনগণের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত বলে এরা অর্থলোলুপ নেকড়ে নামে উপাধি পায়। নেক্সট 4-2 প্রশ্ন ছিল লিজি অফ অনার কি? উত্তরে ফরাসি সম্রাট নেপোলিয়ন তার রাজ কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে উৎসাহিত করার জন্য দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে পরিচিত। পরের প্রশ্ন 4-3 ছিল অর্ডার্স ইন কাউন্সিল কি? উত্তর লিখো মহাদেশীয় অবরোধকে কার্যকর করার উদ্দেশ্যে নেপোলিয়ন কর্তৃক ঘোষিত বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল নামে এক ঘোষণা জারি করে। এই ঘোষণায় বলা হয়, এবারে ক খ গ ঘ করতে পারো, আমি 1-2 করেছি। 1, ফ্রান্স তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ঢুকলে সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। 2 নম্বর, কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে। এটা হচ্ছে অর্ডার্স ইন কাউন্সিল। কারণ বার্লিন ডিক্রি, নেপোলিয়ন বোনাপার্ট বার্লিন ডিক্রি ঘোষণা করেছিলেন, তার প্রত্যুত্তরে ইংল্যান্ড এই ডিক্রি জারি করেছিলেন বা এই আদেশনামা জারি করেছিলেন। 4-4 প্রশ্ন ছিল রিসার্জিমেন্টো কি? দেখো উত্তর লিখে দেওয়া হয়েছে। রিসার্জিমেন্টো কথাটির অর্থ হলো নবজাগরণ। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইটালিবাসী 1830 থেকে 1848 খ্রিস্টাব্দের এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করা। এর ফলে ইটালির ভাবজগতে এক আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়ন ইটালির ইতিহাসে রিসার্জিমেন্টো নামে পরিচিত। নেক্সট কোশ্চান, আরেকটা কোশ্চান ছিল 4-5, যেহেতু 5টা প্রশ্ন ছিল। 4-5 ঘেটো কাকে বলা হতো? আমরা ইতিপূর্বে ঘেটো কাকে বলা হতো এই উত্তরটা আমরা করিয়ে দিয়েছিলাম, দেখে নাও। ঘেটো হলো বিভিন্ন শিল্প শহরের বিশেষ অঞ্চল যেখানে দরিদ্র শিল্প শ্রমিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। তাকে বলা হয় ঘেটো। মূলত বিভিন্ন শিল্প শহরের একটি ঘিঞ্জি এলাকা বা বস্তি এলাকা, তাকেই ঘেটো বলা হতো। এইবারে ছিল 5-এর দাগ। 5-এর দাগে ছিল 4 নম্বরের প্রশ্ন। 4টে প্রশ্ন রয়েছে এখানে। মূলত 5টে প্রশ্ন থাকারই কথা, কিন্তু প্রশ্ন দেখলাম 4টে কোশ্চেন রয়েছে। সেই 4টে প্রশ্নের সমাধান করা আছে, দেখে নাও। আচ্ছা, প্রথম প্রশ্ন, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন? দেখো উত্তর লেখা আছে। উত্তর বইয়ের পৃষ্ঠায় ছাপিয়ে দেওয়া হয়েছে, বইয়ের পৃষ্ঠাকে ছবি তুলে দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি। দেখো, রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি তার বিখ্যাত মুক্তির ঘোষণাপত্র জারি করে রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণা করেন। এই কারণেই তিনি ইতিহাসে মুক্তিদাতা জার নামে পরিচিত, অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এবারে কেন বলা হয়? প্রথমে দেওয়া আছে দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার, প্রথমে তার মুক্তির ঘোষণাপত্রগুলো দেওয়া আছে। রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র যে যে নীতির উপর প্রতিষ্ঠিত ছিল সেগুলি হলো, এবারে ক খ গ ঘ করে বা 1 2 3 যেমন আমার লেখা আছে, যেমন দেওয়া আছে তেমন করতে পারো। মুক্তি লাভ, ভূমিদাসরা স্বাধীন ও মুক্ত নাগরিকের অধিকার ও মর্যাদা পাবে। 2 নম্বর, জমি প্রদান, মুক্তির আগে ভূমিদাসরা যে জমি চাষ করত তার অর্ধেক জমি চাষের জন্য তাদের দেওয়া হবে। 3 নম্বর, সামন্ত বা অভিজাতদের ক্ষতিপূরণ, ভূমিদাসদের মুক্ত করার সময় তারা যে সামন্ত প্রভু বা অভিজাতদের অধীনে কাজ করত তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরে 2 নম্বর পয়েন্ট ছিল ভূমিদাস উচ্ছেদ আইন, যার দ্বিতীয় আলেকজান্ডারের সহায়তায় 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস উচ্ছেদ আইন পাশ হয়। এই আইনে বলা হয়, এখানেও 2টো পয়েন্ট আছে, স্বাধীন প্রজার মর্যাদা, রাজকীয় ও সামন্ত প্রভুদের জমিতে নিয়োজিত ভূমিদাসরা স্বাধীন প্রজার মর্যাদা পাবে। 2 নম্বর, সহজ কিস্তি, জমির জন্য জমিদারদের যে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকরা সেই অর্থ 49 বছরের কিস্তিতে সরকারকে পরিশোধ করবে। এবার একটা উপসংহার লিখবে। দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিলেও মুক্তির সম্পূর্ণ সুফল অনেকেই পাননি, তাই তার বিরুদ্ধে ব্যাপক কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি আততায়ীর বোমার আঘাতে নিহত হন।
এটা প্রথম প্রশ্ন হয়ে গেল। 4 নম্বরের 5-এর দাগে 4 নম্বরের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে এটা ছিল প্রথম প্রশ্ন, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন। এবারে দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব, টিকা। দ্বিতীয় একটা টিকা ছিল, টিকাটা হচ্ছে কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন, কোড নেপোলিয়ন। দেখো, নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন। এবার কোড নেপোলিয়নের প্রথম পয়েন্ট, আইনসমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 2 নম্বর পয়েন্ট ছিল আইনসমূহের শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নে মোট 2287টি, মতান্তরে 2281টি আইন ছিল। এই আইনগুলিকে মূলত 3টি ভাগে বিভক্ত করা হয়েছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এবার আইনের ধারাগুলো দেওয়া আছে, দেখো। কোড নেপোলিয়ন 3টি অংশে বিভক্ত ছিল, বলেছি আগে, দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক। এতে মোট 2287টি আইন বা ধারা বর্তমান ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, সেই ধারাগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। মানে আইনের দৃষ্টিতে প্রত্যেকের সমান অধিকার, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি লাভের অধিকার, সামন্ততন্ত্রের বিলোপ সাধন এবং নতুন ভূমি বন্দোবস্ত আইন প্রণয়ন। 4 নম্বর ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দান। 5 নম্বর ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ। 6 নম্বর কৃষক ও মধ্যবিত্তরা বিপ্লবের সময় যে জমি পেয়েছিল তার বৈধতা দান, ইত্যাদি। আরও এরকম 2287টি ধারা ছিল, তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা এখানে তুলে দেওয়া হয়েছে। এরপরে ছিল বৈশিষ্ট্য। কোড নেপোলিয়নের বৈশিষ্ট্য কী ছিল? কোড নেপোলিয়নের দ্বারা 1 নম্বর আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠার চেষ্টা হয়। 2 নম্বর সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3 যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4 ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5 সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6 নম্বর ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয় এবং 7 নম্বর অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। তবে এই কোড নেপোলিয়নের বেশ কিছু ত্রুটিও ছিল, ত্রুটিগুলো এখানে দেওয়া আছে, দেখো। নেপোলিয়নের আইন সংহিতার বিভিন্ন ত্রুটি ছিল, যেমন 1 নম্বর এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়েছিল। 2 নম্বর স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। 3 নম্বর পারিবারিক সম্পত্তির উপর থেকে নারীকে বঞ্চিত করা হয়েছিল। 4 নম্বর শ্রমিক শ্রেণীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। একটা উপসংহার লিখবে, কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেন। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই গেছিল। ব্যাস, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি ছিল? এটা 3 নম্বর প্রশ্ন, হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল? দেখো, প্রথম যুদ্ধে পরাজয়ের পর যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট প্রভৃতি তীব্র আকার ধারণ করে। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখল, এটা হেডলাইন করবে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সংকটজনক পরিস্থিতিকে কাজে লাগিয়ে হিটলারের নেতৃত্বে নাৎসি দল 1933 খ্রিস্টাব্দে জার্মানির শাসন ক্ষমতা দখল করে। এইবারে পয়েন্টগুলো দেখবে যে কি কি কারণে হিটলারের উত্থান ঘটেছিল বা নাৎসি দলের উত্থান ঘটেছিল। প্রথম হচ্ছে ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রশক্তি জার্মানির উপর অন্যায় ও বৈষম্যমূলক ভার্সাই সন্ধি চাপিয়ে দিলে জার্মানবাসী ক্ষুব্ধ হয়। 2 নম্বর সমাজতন্ত্রবাদের প্রসার। যুদ্ধ পরবর্তী জার্মানিতে সমাজতন্ত্রবাদের যথেষ্ট প্রসার ঘটে। সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে শিল্পপতি ও মালিক শ্রেণী নাৎসিদের সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক সংকট। যুদ্ধ পরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি জটিল আকার ধারণ করে। এই অবস্থায় হিটলার জার্মানবাসীকে সুদিনের স্বপ্ন দেখিয়ে প্রচার চালান। 4 নম্বর পয়েন্ট, ইহুদি বিদ্বেষ। জার্মানির সংখ্যালঘু ইহুদিরা ছিল ধনী, উচ্চশিক্ষিত, উচ্চ পদে চাকরি করায় জার্মানির সাধারণ মানুষ ইহুদিদের হিংসা করত। এই সুযোগে হিটলার ইহুদিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে দেশবাসীর মন জয় করেন। এর পরবর্তী পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, হেরেনভক তত্ত্ব। হিটলার প্রচার করেন যে একমাত্র জার্মানরাই খাঁটি আর্য জাতি, অন্য সব জাতি বর্ণসংকর, তাই শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মানরা বিভিন্ন বর্ণসংকর জাতিগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠার অধিকারী। এটি হেরেনভক তত্ত্ব নামে পরিচিত। 6 নম্বর পয়েন্ট, রাজনৈতিক অস্থিরতা। ভার্সাই সন্ধির পরবর্তীকালে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে সে দেশে 21টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করে। 7 নম্বর পয়েন্ট, হিটলারের ব্যক্তিত্ব।
হিটলারের চমকপ্রদ ব্যক্তিত্ব, অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক শক্তি, আবেগপ্রবণ বক্তৃতা নাৎসি দলের ক্ষমতা দখলে সহায়তা করে। এবার একটা উপসংহার লিখবে। উপসংহার: ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা হিটলারকে ক্ষমতা লাভের সুযোগ করে দেয়। তবে অধ্যাপক এজেপি টেলরের মতে জার্মানির সমকালীন ঘটনা প্রবাহ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সংঘাত হিটলারের উত্থানকে সহজ করে দিয়েছিল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেন কী ছিল দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে এমস টেলিগ্রাম। 4 নম্বর প্রশ্ন ছিল এমস টেলিগ্রাম। টিকা এটাও, এমস টেলিগ্রাম কি বা এমস টেলিগ্রাম কাকে বলে, এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা, প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক জার্মানির ডেনমার্ক ও অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের মাধ্যমে জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় অনেকটা সফল হয়েছিলেন। প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এমস টেলিগ্রাম প্রকাশ করেন। দেখো 1 নম্বর পয়েন্ট, স্পেনের সিংহাসনে আধিপত্য। ফ্রান্সের পূর্ব সীমান্তে ধারাবাহিকভাবে জার্মানির উত্থানের ফলে ফ্রান্সের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই পরিস্থিতিতে প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক ফ্রান্সের পশ্চিম সীমান্তে অবস্থিত স্পেনের সিংহাসনে প্রাশীয় রাজবংশের লিওপোল্ডকে বসানোর ব্যবস্থা করেন। এর ফলে ফ্রান্স পূর্বে জার্মানি এবং পশ্চিমে স্পেনের দ্বারা বেষ্টিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে ফ্রান্সের জনমত উত্তেজিত হয়ে ওঠে। পরের পয়েন্ট, বেনেদিত্তির সাক্ষাৎকার। প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম পর্বতাবাসে থাকাকালে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিত্তি তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন যে ভবিষ্যতে স্পেনের সিংহাসনে প্রাশিয়ার রাজবংশের কেউ বসবে না। এই মর্মে রাজাকে একটি লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। পরবর্তী পয়েন্ট, টেলিগ্রাম প্রকাশ। রাজা প্রথম উইলিয়াম বেনেদিত্তির সঙ্গে তার সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামের কয়েকটি শব্দ বাদ দিয়ে এটি সংবাদপত্রে এমনভাবে প্রকাশ করেন যে এতে ফরাসিদের মনে হয় প্রাশিয়ার রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদিত্তিকে অপমান করেছেন। অন্যদিকে জার্মানবাসীর ধারণা হয় বেনেদিত্তি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। বিসমার্ক কর্তৃক প্রকাশিত এই টেলিগ্রামটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। উপসংহার: জার্মানির চূড়ান্ত ঐক্যের জন্য সেডানের যুদ্ধের প্রয়োজন ছিল। বিসমার্ক এমস টেলিগ্রামে সেই পরিস্থিতি তৈরি করেন এবং 1870 খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পন্ন করেন। এটা 5 নম্বর প্রশ্ন হয়ে গেল। এইবারে আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। 6 নম্বরে একটি প্রশ্ন ছিল, তোমরা জানো, এই প্রশ্নটা 8 নম্বরের প্রশ্ন একটা ছিল। প্রশ্নটা হচ্ছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। এটা পুরনো প্রশ্ন, এর আগেও এই ধরনের প্রশ্ন, এই প্রশ্নটা ছিল আগে কোনো একটা পার্টে, এই প্রশ্নটা ছিল, আবার সেই প্রশ্নটা এখানে 50 নম্বরে দেওয়া হয়েছে। যাই হোক, এটা 6-এর দাগ হবে, এটা 4-এর দাগ রয়েছে, কিন্তু এটা 6-এর দাগ হবে। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকার উল্লেখ করো। দেখো, জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের অবদান। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তাঁর অসামান্য অবদান ছিল। বিসমার্ক প্রাশিয়ার প্রতিনিধি সভার মতামত অগ্রাহ্য করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। যেগুলি বলতে এই যুদ্ধগুলি, মানে 3টে যে সফল যুদ্ধের কথা বলা হলো, সেই 3টে সফল যুদ্ধ কি? প্রথম, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। এবারে যুদ্ধটা দেওয়া আছে। ডেনমার্কের রাজা 1852 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত লন্ডন চুক্তি লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লেজুইক ও হলস্টাইন নামে প্রদেশ দুটি সরাসরি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 1864 খ্রিস্টাব্দে। এর ফলে একটা চুক্তি হয়, পয়েন্ট করবে, গ্যাস্টিনের চুক্তি। যুদ্ধে পরাজিত ডেনমার্ক গ্যাস্টিনের চুক্তি 1865 স্বাক্ষরে বাধ্য হয়। চুক্তিতে স্থির হয় যে ক, প্রাশিয়া স্লেজুইক এবং অস্ট্রিয়া হলস্টাইন আছে লাভ করবে। খ, ভবিষ্যতে অস্ট্রিয়া ও প্রাশিয়া যৌথভাবে স্লেজুইক ও হলস্টাইন সমস্যার সমাধান করবে। সি, অস্ট্রিয়া ডাচি দুটির, অর্থাৎ দুটি ডাচি বলতে কোনটা?
না স্লেজুইক এবং হলস্টিনের কথা বলা আছে, এই দুটি ডাচির কথা বলা আছে। ডাচি দুটির সমস্যা জার্মান বুন্ডে উত্থাপন করবে না। অধ্যাপক এজেপি টেলরের মতে বিসমার্ক গ্যাস্টিন চুক্তির শর্তাবলী এমনভাবে স্থির করেন যাতে কিছুদিনের মধ্যেই অস্ট্রিয়ার সঙ্গে প্রাসিয়ার বিরোধ বাধে। এবারে 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় যুদ্ধ অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। তার প্রথমটা হচ্ছে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এবারে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। প্রথমে স্যাডোয়ার যুদ্ধ, অর্থাৎ অস্ট্রিয়ার বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল সেটার নাম স্যাডোয়ার যুদ্ধ। ইতিমধ্যে অস্ট্রিয়ার জনপ্রিয়তা কমে গেলে অস্ট্রিয়া জার্মান বুন্ডের সভায় স্লেজুইক হলস্টিন প্রদেশ দুটি ডিউক অফ অগাস্টেনবার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাস্টিনের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বন্ধনীতে লিখবে 1866। অস্ট্রিয়া স্যাডোয়ার যুদ্ধে প্রাসিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। এবারে 2 নম্বর পয়েন্ট, সন্ধি। অর্থাৎ এই স্যাডোয়ার যুদ্ধের ফলে যে সন্ধিটা হয়েছিল সেই সন্ধির নাম হচ্ছে প্রাগের সন্ধি। প্রাগের সন্ধি, প্রাসিয়ার কাছে পরাজিত অস্ট্রিয়া প্রাগের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সন্ধিটা 1866 স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধির দ্বারা ক অস্ট্রিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে, খ মেইন নদীর উত্তরের জার্মান রাজ্যগুলি প্রাসিয়ার সঙ্গে যুক্ত হয়, এবং গ যুদ্ধের সময় যে বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রিয়ার পক্ষ নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করেন। এরপরে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। 3টে যুদ্ধ বলেছিলাম। এবারে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাসিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়, যে যুদ্ধ সেডানের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ফ্রান্স চূড়ান্তভাবে পরাজিত হয় প্রাসিয়ার কাছে। এবারে সন্ধি স্বাক্ষরিত হয়, সন্ধির নাম হচ্ছে ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি। পরাজিত ফ্রান্স প্রাসিয়ার সঙ্গে ফ্র্যাঙ্কফোর্টের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। সালটা দেওয়া আছে 1871। এই সন্ধির দ্বারা ক ফ্রান্স আলসাস ও লোরেন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয়, খ ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়, গ দক্ষিণ ও উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। এবার একটা মূল্যায়ন। এই 3টি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাসিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মান রাষ্ট্রটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপ তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়। তো এই ছিল তোমার 8 নম্বর পার্ট 8-এর ভিডিও। মোটামুটি পার্ট 8টা আমরা কমপ্লিট করলাম। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আগে 7টা অ্যাক্টিভিটি টাস্ক ছিল, সেই 7টা অ্যাক্টিভিটি টাস্ক আমরা সমাধান করেছিলাম। এটা 8 নম্বর সম্ভবত শেষ অ্যাক্টিভিটি টাস্ক, এটারও সমাধান করে দেওয়া হলো। সুন্দর করে লিখে তোমরা স্কুলে জমা দেবে, যেদিন স্কুল চাইবে বা যে সময় স্কুল চাইবে স্কুলে জমা দেবে। তো এরপরে যদি আর কোনো অ্যাক্টিভিটি টাস্ক থাকে বা অন্য কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তার সমাধান আবার পরবর্তী ভিডিওতে করা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।